বিসমিল্লাহ। আমি অবশ্য এর আগে আম খেয়েছি এই বছরে, এটা আমার প্রথম আম খাওয়া না, কিন্তু এইভাবে বাগানে এসে সরাসরি গাছ পাকা আম এটাই প্রথম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আম অ্যাগ্রো এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা। আমাগ্রো এন্টারপ্রাইজের অনেকগুলো ব্যবসায়িক চিন্তাভাবনা রয়েছে। বর্তমানে এই মধুমাসে সরাসরি চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে নামানো 100% ফরমালিন আর কেমিক্যাল মুক্ত সুস্বাদু আর মিষ্টি আম আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। মধুময় এই সিজনে আপনার পরিবারের সবার মুখের হাসি আরও মধুর করতে এখনই অর্ডার করুন আমাদের আম অ্যাগ্রো থেকে। অর্ডার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আর ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নম্বরগুলোতে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন। আম অ্যাগ্রো এন্টারপ্রাইজের বিজনেস পেজটা লাইক এবং ফলো করে রাখুন। বিজনেস পেজে আমাদের সমস্ত কিছুর আপডেট দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের আম মানেই আম অ্যাগ্রো। আহমদ মুসা কর্নেল সুরেন্দ্রের কাছে টেলিফোন সেরে মোবাইলটি জ্যাকেটের পকেটে রেখে গুহার গায়ে হেলান দিল। মনে মনে ভাবল 15 মিনিট পরে সে যাত্রা করবে। তাহলে কর্নেল সুরেন্দ্র এবং সে একই সময়ে মহাশঙ্কর আন্ডারগ্রাউন্ড ঘাটির মুখে প্রত্নতত্ত্ব অফিস এলাকায় পৌঁছে যাবে। এদিকে তার 15 মিনিটের একটা বিশ্রামও হয়ে যাবে। আহমদ মুসা তার গোটা শরীর ঢিলা করে চোখ বুজল। শুধু তার কানটাই সক্রিয়। তার 2 কানে লাগানো ছিল সাউন্ড মনিটরিংয়ের 2 রিসিভার। কি যেন ভেবে 15 মিনিটের জন্যে মনিটরিং রিসিভার কান থেকে নামিয়ে নেবার জন্যে ওদিকে হাত বাড়াতেই হালকা শব্দে একটা কোরাস ভেসে এলো তার কানে। হাত সরিয়ে নিল সে, রিসিভার থামালো না। সোজা হয়ে বসে শব্দের কোরাস বুঝার চেষ্টা করল। কিছুটা শোনার পর তার মনে হলো অনেকগুলো লোকের একসঙ্গে চলার জমাট শব্দ এটা। শব্দগুলো ক্রমে স্পষ্টতর হচ্ছে। তার মানে একদল লোক এগিয়ে আসছে। কথাটা মনে আসতে তড়াক করে উঠে দাঁড়ালো। কারা আসছে? মহাসংঘ লোকেরা নিশ্চয়। কিন্তু দল বেঁধে এদিকে আসছে কেন? ওদের একটা অংশ কি এখান থেকে চলে যাচ্ছে? বোট দুটো কি এজন্যেই প্রস্তুত রাখা হয়েছে? এটা কি ওদের রুটিন যাতায়াত? ওরা 1 নম্বর নেভি ডকে সিবিআইয়ের লোকদের আশা টের পায়নি তো? আহমদ মুসা গুহা থেকে বেরিয়ে দ্রুত গাছপালা এবং আগাছার আড়াল নিয়ে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে লাগল। সামনের এলাকা নজরে আসে এমন জায়গায় উঠে একটা গাছের আড়ালে বসল। পাহাড়ের গা গাছগাছড়া এবং নানা রকম আগাছায় ঢাকা। সে বসলে ঢেকে গেল তারও দেহ। ব্যাগ থেকে দূরবীন বের করে চোখে লাগালো সে। সামনের এলাকাটা এবড়ো থেবড়ো পাথুরে জমি, ঘাস আগাছায় ঢাকা, মাঝে মাঝে বড় বড় গাছ, কিন্তু তার সংখ্যা খুব বেশি নয়। সুতরাং সামনে বহুদূর দেখা যায়, দৃষ্টি সার্কেলের প্রান্ত পর্যন্ত। দূরবীনের চোখ ঘুরিয়ে ফিরিয়ে নেবার সময় হঠাৎ দূরবীনের চোখে ভেসে উঠল মানুষের সারি। যুদ্ধক্ষেত্রের বুদ্ধের মতো সারি বেঁধে এগিয়ে আসছে 10-12 জন লোক। প্রত্যেকের হাতে কিছু লাগেজ এবং অস্ত্র। তার মধ্যে বেশ কয়েকজনের কাঁধে বড় বড় ব্যাগ, আর 2 জন বহন করছে কফিন আকৃতির লম্বা একটি কাঠের বাক্স। দূরবীনের চোখ এই গোটা দলের উপর ঘুরে আসার আগে স্নায়ুতন্ত্রীতে একটা শক ওয়েভ খেলে গেল। জেগে উঠল গোটা শরীর, শক্ত হয়ে উঠল গোটা দেহ। হঠাৎ তার মনে জাগল, এই ঘাঁটি থেকে মহাসংঘের ওরা পালাচ্ছে শাহ আলমগীরকে নিয়ে। ওরা তাহলে অবশ্যই জেনেছে যে নৌবাহিনীর 1 নম্বর ডকে সিবিআইয়ের একটা দল নেমেছে। কিন্তু তারা বুঝতেও পেরেছে যে সিবিআইয়ের টার্গেট তাদের এই ঘাঁটি। এটা বুঝেই তারা পেছনের এই দরজা দিয়ে পালাবার জন্যে ছুটে আসছে। আহমদ মুসা দূরবীন থেকে চোখ সরিয়ে নিল। আনন্দের একটা অনুভূতি তাকে আচ্ছন্ন করল। সে নিশ্চিত এই দলের মধ্যে রয়েছে আন্দামানের গভর্নর বালাজি বাজিরাও মাধব এবং আহমদ শাহ আলমগীর। কফিনের মতো লম্বা কাঠের বাক্সটায় যে আহমদ শাহ আলমগীরকে বহন করা হচ্ছে সে সম্পর্কে কোনো সন্দেহ নেই।
আহমদ মুসার ভাবনা দ্রুত হলো। প্রথমে ভাবল ব্যাপারটা কর্নেল সুরেন্দরকে জানানো দরকার। পকেট থেকে মোবাইল তুলে নিল হাতে, মোবাইল করল সিবিআইয়ের কর্নেল সুরেন্দরকে। সব শুনে কর্নেল সুরেন্দ্র বলল, ধন্যবাদ স্যার, আমরা 5 মিনিটের মধ্যে যাত্রা করছি। কিন্তু স্যার, গাড়ি তো চলবে না, যতটা পারি আমরা দৌড়ে এগোব, এতেও তো সময় লেগে যাবে। ওরা ততক্ষণে দ্রুত উত্তেজিত কণ্ঠ কর্নেল সুরেন্দরের। আহমদ মুসা তার কথার মাঝখানে তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, চিন্তা নেই কর্নেল, আমি ওদের আটকে রাখব। ওদের হত্যা নয়, সারেন্ডার করার চেষ্টা করতে হবে। এজন্য আপনাদের তাড়াতাড়ি এখানে পৌঁছা প্রয়োজন। ওকে স্যার, আমরা আসছি যতটা পারি দ্রুত, বলল কর্নেল সুরেন্দ্র। ঈশ্বর সাহায্য করুন, বাই। মোবাইল পকেটে রেখে দিল আহমদ মুসা। আবার চোখে দূরবীন লাগালো, দেখল ওরা আরও অনেকখানি পথ এগিয়ে এসেছে, আরও দ্রুত হাঁটছে। দূরবীন থেকে চোখ নামালো সে। ওদের ঠেকানোর বিষয়টি মাথায় এসেছে, ভাবছে সে। তার দরকার ফায়ারিং গান, কিন্তু তার ব্যাগে যে সাব মেশিন গান আছে তা ছোট ম্যাগাজিনের এবং হালকা। বোটে দেখা বাক্সগুলোর কথা মনে পড়ল তার। ওগুলোর কয়েকটিতে হেভি মেশিন গান এবং হেভি সাব মেশিন গান রয়েছে, কিন্তু বোটে যাওয়া আসা এবং অস্ত্রগুলো সংযোজন করার জন্যে যে সময় দরকার তা তার নেই। হঠাৎ আহমদ মুসার মাথায় এলো সে বোট দুটোর নোঙ্গর তুলে লেকের মাঝামাঝি কিংবা ওপারে গিয়ে অপেক্ষা করতে পারে। বোট দখল তাদের জন্য অসম্ভব হবে, তখন তারা ফিরে যাবার চিন্তা করবে, ভাববে যে দ্বীপের জঙ্গলে আত্মগোপন করে সুযোগ মতো পালাবে। কয়েকটা গোপন ঘাটে তাদের বোটও রাখা আছে নিশ্চয়, কিন্তু তারা ফেরার পথে গিরিপথ পার হবার আগেই কর্নেল সুরেন্দররা এসে পড়বে। খুশি হল সে, ওদের ফাঁদে ফেলার এটাই সবচেয়ে ভালো উপায় হবে। সে পাহাড় থেকে নেমে এলো, গিরিপথ ধরে ফিরে চলল লেকের দিকে বোটের উদ্দেশ্যে। গিরিপথ বড়, ছোট, নানা সাইজের পাথরে ভরা। যাবার সময় ধীরে সুস্থে গেছে, খুব অসুবিধা হয়নি, কিন্তু এখন তাড়াহুড়া করতে গিয়ে পথ চলাটা খুব কষ্টকর মনে হচ্ছে। লেকের কিনারায় পৌঁছে আহমদ মুসা বোট দুটির নোঙ্গর খুলে একটি আরেকটির পেছনে বাঁধল। বোট চালিয়ে নিয়ে গেল লেকের মাঝখানে। লেকের পানি যেমন শান্ত নিস্তরঙ্গ, তেমনি লেকের আবহাওয়াও একেবারে মৌন। লেকের 3 দিক জুড়ে পাহাড়, একদিক দক্ষিণ পাশটা মাত্র খোলা, তাও ঘন বনে ঢাকা। সুতরাং দক্ষিণ দিকে পাহাড়ের দেয়াল না থাকলেও দাঁড়িয়ে আছে জঙ্গলের প্রাচীর। এই জঙ্গলের প্রাচীরকে দুভাগে ভাগ করে একটা খাড়ি বেরিয়ে সাগরে গিয়ে মিশেছে। চারদিক এভাবে ঘেরা বলেই বাতাসের প্রবাহহীন স্থির শান্ত লেকটা। বোটগুলো স্থির শান্ত হয়ে দাঁড়িয়ে গেল। আহমদ মুসা বোটের কেবিনে ঢুকে বাক্সগুলো পরীক্ষা করতে লাগল। সবগুলো বাক্সে দেখল অস্ত্র। আহমদ মুসা বিশেষ ধরনের অটো রিভলভার রাইফেল বের করে নিল। এ রাইফেলে একবার ট্রিগার টিপলেই এক এক করে 12টি গুলি বেরিয়ে যায়, যদি না অটো স্টপ ফাংশন অন করা থাকে। রাইফেলটির রেঞ্জও সাধারণ রাইফেলের থেকে বেশি। আহমদ মুসা রাইফেলটা নিয়ে কেবিনের দরজার পাশে বসল। এখান থেকে গিরিপথ সহ লেকের উত্তর উপকূলের প্রায় গোটাটাই দেখা যাচ্ছে। মোবাইলটা বেজে উঠল তার। মোবাইল কানের সামনে নিয়ে আসতেই কণ্ঠ শুনতে পেল সিবিআই কর্মকর্তা কর্নেল সুরেন্দরের। হ্যালো কর্নেল, কোনো খবর? বলল আহমদ মুসা। না মিস্টার বার্গম্যান, খবর তেমন নয়। আমরা পুরাতত্ত্ব অফিস মানে ওদের পরিত্যক্ত ঘাঁটি পর্যন্ত এসেছি। ওদের খবর কি? কর্নেল সুরেন্দর বলল। আমি এখন লেকে ওদের পালিয়ে যাবার বোট দুটি দখল করে লেকের মাঝ বরাবর নিয়ে এসে বসে আছি। মিনিট 15 ওদের খবর জানি না, তবে ওরা যে গতিতে আসছিল তাতে আর 15 মিনিটের মধ্যে লেকের ধারে পৌঁছে যাবে। ওরা নিশ্চয় এখন গিরিপথের কাছাকাছি পৌঁছে গেছে। আহমদ মুসা বলল। মিস্টার বার্গম্যান, আপনি এনকাউন্টার নিয়ে কি ভাবছেন? বলল কর্নেল সুরেন্দর। আমার ধারণা ওরা যখন লেকের ধারে পৌঁছবে তখন আপনারা গিরিপথের মুখে পৌঁছে যাবেন। তখন ওরা বোট হাতের নাগালে না পেয়ে কি করে সেটা দেখে আমরা সিদ্ধান্ত নেব। ভালো হয় যদি আপনি গিরিপথের মুখে এসে আমাকে একটা কল দিন। ওকে মিস্টার বার্গম্যান, আমরা আরও দ্রুত
গিরিপথের মুখে পৌঁছার চেষ্টা করছি। ওকে বাই বলে আহমাদ মুসা কল অফ করে দিল। আহমাদ মুসা মোবাইল পকেটে রেখে দুপা সামনের দিকে ছড়িয়ে দিয়ে বাক্সের স্তূপে ঠেস দিয়ে বসল। দেহটাকে শিথিল করে দিল সে। চোখ তার গিরিপথের দিকে নিবদ্ধ, কিন্তু তাতে শূন্য দৃষ্টি। ভাবছে সামনের এনকাউন্টার নিয়ে কতটা সহজে আহমদ শাহ আলমগীরকে উদ্ধার এবং আন্দামানের গভর্নর বিবি মাধব সহ অন্যদের বন্দী করা যায়, এই চিন্তায় এসে পেয়ে বসল আহমদ মুসাকে। মনে মনে অনেক অঙ্ক কষার পর আহমদ মুসা এক নজরে বোঝার জন্য একটা ছক আঁকল। মনটা তার প্রসন্ন হয়ে উঠল। বিবি মাধবরা গিরিপথের এ প্রান্তে পৌঁছলে কর্নেল সুরেন্দরকে এ অ্যাকশন প্ল্যান সে জানিয়ে দেবে। বিবি মাধবরা 12 জনের একটা দল। মহামণি শিবদাস সংঘমিত্রের ছদ্মবেশে বিবি মাধব সবার সামনে। মুখে তার লম্বা গোঁফ দাড়ি, গৌরিক রং তার, মাথায় গৈরিক পাগড়ি, গায়েও গৈরিক বসন, গলায় এক গুচ্ছ রুদ্রাক্ষের মালা, কপালে চন্দনের তিলক। ভাব গাম্ভীর্য বজায় রেখে দ্রুতই হাঁটছে বলা যায়। দীর্ঘদেহী বিবি মাধবের দ্রুত হাঁটা অনেকের জন্যে ডাবল মার্চের মতো হয়ে দাঁড়িয়েছে। মহামণি শিবদাস সংঘমিত্র ওরফে গভর্নর বিবি মাধবের পাশাপাশি হাঁটছিল সাবেক জেনারেল কৃষ্ণমূর্তি। জেনারেল কৃষ্ণমূর্তি আন্দামানের মহাসংঘের দ্বিতীয় ব্যক্তি এবং রসদ্বীপের মহাসংঘ ঘাঁটি প্রধান। সে ভারতীয় সেনাবাহিনীর আগাম অবসর দেয়া একজন মেজর। তার চরমপন্থী মতামতের জন্য তাকে আগাম অবসর দেওয়া হয়। অবসর দেওয়ার পরদিনই সে শিবাজির সন্তান সেনায় যোগ দেয়। সেই সূত্রে এখন মহাসংঘ এর প্রথম সারির নেতাদের একজন সে। মহামণি প্রভু, সিবিআই আমাদের এই ঘাঁটি তো দূরে থাক, কোনো ঘাঁটির খবরই তো জানত না। আজ একেবারে আমাদের এই ঘাঁটিতে এসে হাজির কিভাবে? বলল জেনারেল অবসরপ্রাপ্ত কৃষ্ণমূর্তি মহামণি শিবদাস সংঘমিত্রকে লক্ষ্য করে। এটা বিস্ময়ের নয়, এর চেয়ে বড় বিস্ময়ের হল সিবিআই একবার এসে চলে গেল, আবার ফিরে এলে কেন? আসলে সবকিছুর মূলে রয়েছে আমেরিকান নাগরিক ছদ্মবেশে আসা ভিভিয়ান বার্গম্যান। সেই নয়াদিল্লিস্থ মার্কিন রাষ্ট্রদূত এবং তাদের সরকারকে ম্যানেজ করে আমাদের সরকারকে কোনোভাবে বুঝিয়ে সর্বনাশটা করেছে, বলল মহামণি সংঘমিত্র ওরফে গভর্নর বিবি মাধব। প্রভু, আমাদেরও তো লোক আছে, তারা কি করল? জেনারেল অবসরপ্রাপ্ত কৃষ্ণমূর্তি বলল। সিবিআইয়ের এই অপারেশন প্রধানমন্ত্রী নিজেই তদারক করছেন, কারোরই কিছু করার সুযোগ নেই, বলল বিবি মাধব। বিপদ এভাবে বোধহয় আরেকটি বিপদ ডেকে আনে। প্রভু, আমরা এখন কোথায় যাচ্ছি? আমার তো মনে হচ্ছে আমাদের কোনো ঘাঁটির সন্ধানই ওদের অজানা নেই। জেনারেল কৃষ্ণমূর্তির কথা শেষ হতে থমকে দাঁড়ালো বিবি মাধব। তাকালো সে কৃষ্ণমূর্তির দিকে। তার চোখ থেকে যেন আগুন ছিটকে বেরোল। বলল, আজ মাফ করে দিলাম। এ ধরনের হতাশার কোনো কথা দ্বিতীয়বার শুনলে শুধু আমাদের সাথে চলার নয়, বেঁচে থাকার অধিকার হারাবে। মাফ করুন গুরুজি, সঙ্গে সঙ্গে কাচুমাচু মুখে ভয় জড়িত কণ্ঠে বলল জেনারেল কৃষ্ণমূর্তি। কথা শেষ করে জেনারেল কৃষ্ণমূর্তি বলল, গুরুজি, আমরা গিরিপথটার মুখে এসে গেছি। অলরাইট, সবাই আমাকে ফলো করো। আমার পেছনে আহমদ শাহ আলমগীরের বাস্কেটের সাথে তুমি থাকবে। সবাইকে দ্রুত আসতে বলো। ওরা যদি ঘাটির উপর চোখ রাখে থাকে, তাহলে আমাদের চলে আসা ওদের সঙ্গে সঙ্গেই ধরা পড়ে গেছে। তাহলে বুঝতে হবে ওদের অনেক আগে আমাদের ওরা পিছু নিয়েছে। গভর্নর বিবি মাধব বলল। সংকীর্ণ গিরিপথ দিয়ে সারিবদ্ধভাবে সকলেই ছুটল। লেকের ধারে প্রথমে পৌঁছল বিবি মাধব। লেকের দিকে চোখ পড়তে একরাশ বিস্ময় এসে তাকে গ্রাস করল। দেখল যে এই ঘাটে নোঙ্গর করা তাদের দুটি বোট লেকের মাঝখানে ভাসছে। জেনারেল কৃষ্ণমূর্তি, তুমি বোট দুটিকে ঠিকমতো নোঙ্গর করেছিলে? বোটগুলো ভেসে গেল কি করে? চিৎকার করে বলল বিবি মাধব। জেনারেল ছুটে এসে বিবি মাধবের পেছনে দাঁড়িয়ে হাত জোড় করে বলল, প্রভু, আমি বোট দুটো ভালোভাবেই তো নোঙ্গর করেছিলাম। নোঙ্গর আটকানো ছাড়াও চেন দিয়ে বেঁধেছিলাম পাথরের সাথে। মহামণি রূপী গভর্নর বিবি মাধব কোনো জবাব দিল না। সে তাকিয়েছিল ভাসমান দু বোটের দিকে। ভাবছিল সে। বোটের দিকে চোখ রেখে হাতের স্ট্যান্ড গানটা ফেলে দিয়ে
ডান হাতটা পেছনে প্রসারিত করে বলল, অটো রাইফেলটা দাও। জেনারেল কৃষ্ণমূর্তি তার পিঠে ঝুলন্ত অটো রাইফেলটা বিবি মাধবের হাতে তুলে দিল। রাইফেলটা হাতে নিয়ে বিবি মাধব 2টি বোট লক্ষ্যে অবিরাম গুলি চালালো। 12টা গুলির গোটা ম্যাগাজিন শেষ করল সে। তারপরও কিছুক্ষণ চোখ রাখল বোট দুটির উপর। তারপর চোখ ফেরালো সে জেনারেল কৃষ্ণমূর্তির দিকে। বলল, নিশ্চিত হলাম বোট খালি কিনা। লোক থাকলে গুলিবৃষ্টির জবাব আসত, কিংবা লোকদের নড়াচড়ায় বোট তুলত, অথবা বোট সরিয়ে নেবার উদ্যোগ নিত। কোনো কিছুই হয়নি। আর লোক থাকলে তারা বোট নিয়ে ওভাবে দাঁড়িয়ে থাকবে কেন? সুতরাং বোটে কেউ নেই। কথা শেষ করে মুহূর্তকাল থেমেই জেনারেল কৃষ্ণমূর্তি লক্ষ্য করে বলল, তুমি কয়েকজনকে পাঠিয়ে দাও, ওরা গিয়ে বোট দুটি নিয়ে আসুক। জেনারেল কৃষ্ণমূর্তি পেছনে দাঁড়িয়ে থাকা 2জন লোকের দিকে চোখ ফিরিয়ে বলল, এই তোমরা যাও, কুইক। 2জন দুটো বোট চালিয়ে নিয়ে এসো। ওরা 2জন আহমদ শাহ আলমগীরকে রাখা কাঠের লম্বা বাক্সটি বহন করে এনেছিল। লেকের কিনারায় পৌঁছে ওরা বাক্সটি নামিয়ে রাখল। হুকুম পেয়ে ওরা তৈরি হলো। ওরা লেকের পানিতে নামতে যাচ্ছিল। এই সময় মেশিন গানের অব্যাহত গুলির শব্দ এলো গিরিপথের উত্তর প্রান্তের দিক থেকে। চমকে উঠল বিবি মাধব। জেনারেল কৃষ্ণমূর্তির দিকে তাকিয়ে বলল, ওরা এসে গেছে, গিরিপথে ঢুকে গেছে, আক্রমণ করেছে ওরা আমাদের লোকদের। থামল সে। তার চোখ মুখে সীমাহীন উদ্বেগ এবং ভীতির চিহ্ন। হ্যাঁ গুরুজি, ওরা এসে গেছে। বোটও কাছে নেই, আমরা সরে পড়তে পারছি না। এখন আমাদের ওদের প্রতিরোধ করতে হবে, বলল জেনারেল কৃষ্ণমূর্তি। তার মুখেও বিমূঢ় ভাব। বোট আনা ও প্রতিরোধ দুই আমাদের করতে হবে, গভর্নর বিবি মাধব বলল। অতদূর থেকে বোট তীরে আনা পর্যন্ত নিরাপদ সময় আমরা পাবো কিনা, বলল জেনারেল কৃষ্ণমূর্তি। ঠিক বলেছ জেনারেল, তাহলে কি করা যায়? বিবি মাধব বলল। গুরুজি, আপনার নিরাপত্তার বিষয়টি এখানে সবচেয়ে বড়। চলুন আমরা এ 2জনের সাথে বোটে চলে যাই। আপনি একটা বোটে অপেক্ষা করবেন, আমি আর একটা বোট নিয়ে এসে ওদের তুলে নিয়ে যাব, বলল জেনারেল কৃষ্ণমূর্তি। জেনারেল কৃষ্ণমূর্তি যখন কথা বলছিল তখন তাদের কয়েকজন লোক তীরে এসে পৌঁছল। এ সময় গিরিপথের উত্তর প্রান্তের দিক থেকে বোমা ফাটারও শব্দ এলো। আমাদের লোকদের হাতে তো কোনো বোমা নেই, তাহলে বোমা ওরাই মেরেছে নাকি? উদ্বিগ্ন এবং দ্রুত কণ্ঠে বলল বিবি মাধব। ঠিক গুরুজি, বলল জেনারেল কৃষ্ণমূর্তি। তাহলে তো ওরা আরও দ্রুত এসে পড়বে। হ্যাঁ প্রভু, আর দেরি করা ঠিক হবে না। আপনি পানিতে নেমে পড়ুন, আমি এদের কিছু নির্দেশ দিয়েই আসছি। জেনারেল কথা শেষ করার সাথে সাথে বিবি মাধব গায়ের আলখেল্লা, পায়ের জুতা খুলে ফেলে এবং গলায় ঝুলানো চাদর কোমরে বেঁধে পানিতে নেমে পড়ল। ওরা 4জন সাঁতরে আসছে বোটের দিকে, বিবি মাধব সবার আগে, তারপর জেনারেল কৃষ্ণমূর্তি। তাদের পেছনে মহাসংঘের সৈনিক 2জন একসাথে সাঁতরাচ্ছে। দেখা গেল বিবি মাধব ও জেনারেল কৃষ্ণমূর্তি ভালো সাঁতরাতে পারে। ওরা পেছনের 2জনকে প্রায় 8-10 হাত পেছনে ফেলে বোটের কাছে পৌঁছে গেল। বোটে প্রথমে উঠল মহামণি শিবদাস সংঘমিত্র ওরফে বিবি মাধব, তারপরেই জেনারেল কৃষ্ণমূর্তি। তারা উঠে বসে একটু রেস্ট নিচ্ছিল আর দেখছিল তীরের পরিস্থিতি। আহমদ মুসা কেবিন থেকে বেরিয়ে এসেছে, তার 2 হাতে 2টি রিভলভার। সে কেবিন থেকে বেরিয়ে 2-3 ধাপ আসতেই সম্ভবত বোট দুলে ওঠা দেখেই বিবি মাধব এবং জেনারেল কৃষ্ণমূর্তি 2জনে একসাথে পেছনে তাকালো। তাদের দিকে তাক করা রিভলভার হাতে আহমদ মুসাকে দেখে তারা ভূত দেখার মতো আটকে উঠল। তাদের আতঙ্কিত বোবা দৃষ্টি যেন আটকে গেল আহমদ মুসার মুখে। স্রষ্টাকে ধন্যবাদ, আপনাকে এই নৌকায় চেয়েছিলাম বিবি মাধব। আপনার খেলা শেষ, এবার 2জনেই ডেকের উপর উপুড় হয়ে শুয়ে পড়ুন। আহমদ মুসার কণ্ঠ এবার কঠোর। মহামুনি গভর্নর বিবি মাধব নামে সম্বোধন করায় জেনারেল কৃষ্ণমূর্তি চোখ ছানাবড়া করে তাকালো তাদের নেতা মহামণি শিবদাস সংঘমিত্রের দিকে। তার চোখে মুখে অপার বিস্ময়। সে আহমদ মুসার দিকেও তাকালো, চোখে তার একরাশ প্রশ্ন, অবিশ্বাস ও কিছুটা। আহমদ মুসা তার কথাটা শেষ করেই জেনারেল কৃষ্ণমূর্তিকে লক্ষ্য করে বলল, তাহলে তোমরা জানো না তোমাদের মহামণি শিবদাস সংঘমিত্রই গভর্নর বিবি মাধব? তিনি আইনের লোক হয়ে ছদ্মবেশে তোমাদের নিয়ে সন্ত্রাস চালাচ্ছেন। জেনারেল কৃষ্ণমূর্তির বিস্ময়ে বোবা হয়ে যাওয়া দৃষ্টি
আবার ঘুরে গেল বিবি মাধবের দিকে। গভর্নর বিবি মাধব কিছুটা সাহস সঞ্চয় করে ঘুরে দাঁড়াবার ক্ষুব্ধ ভাব নিয়ে কিছু বলতে যাচ্ছিল। আহমাদ মুসা রিভলভার নেড়ে ধমকে উঠে বলল, কোনো কথা নয়, আগে দুজনে উপর হয়ে ডেকের উপর শুয়ে পড়ুন। কিন্তু তারা ডেকে শুয়ে পড়তে ইতস্তত করছিল। আহমাদ মুসার বাম হাতে ধরা রিভলভারটা একটু নড়ে উঠল। গর্জন করে ওঠা রিভলভার থেকে একটা গুলি বেরিয়ে বিবি মাধবের কানটা প্রায় স্পর্শ করেই ছুটে গেল। সঙ্গে সঙ্গে বিবি মাধব এবং জেনারেল কৃষ্ণমূর্তি দুজনেই শুয়ে পড়ল উপর হয়ে। আহমাদ মুসা পকেট থেকে কয়েক খণ্ড রশি বের করে জেনারেল কৃষ্ণমূর্তির দিকে ছুটে দিয়ে বলল, গভর্নর বিবি মাধবকে পা সহ পিচ মোড়া করে বেঁধে ফেল। জেনারেল কৃষ্ণমূর্তি ভয়ের সাথে তাকালো বিবি মাধবের দিকে। নির্দেশ পালনের কথা যেন সে ভুলে গেল। নড়ে উঠলে এবার আহমাদ মুসার ডান হাতের রিভলভার। গর্জে উঠল আবার। একটা গুলি গিয়ে জেনারেল কৃষ্ণমূর্তির কানের একটা অংশ ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেল। জেনারেল কৃষ্ণমূর্তি চিৎকার করে উঠে বসে রশি কুড়িয়ে নিয়ে গভর্নর বিবি মাধবের পা দুটি পিচ মোড়া করে হাত দুটির সাথে বাঁধল। বিভেন বার্গম্যান ওরফে আহমাদ মুসা। গর্জে উঠল গভর্নর বিবি মাধব, মনে রেখো, আমি শুধু আন্দামানের গভর্নর নই, আমি ভারতে একজন রাজনীতিক। তোমাকে এ আচরণের জন্যে চরম মূল্য দিতে হবে। আমার কথা পরে, আপনি নিজের কথা আগে ভাবুন বিবি মাধব। ভারতের সংবিধান এবং ভারতের জনগণের বিরুদ্ধে আপনি বিশ্বাসঘাতকতা করছেন। অন্যান্য সব প্রমাণ জোগাড় হয়েছে, আজ আপনাকে হাতে নাতে ধরাই সবচেয়ে বড় প্রমাণ জোগাড় হয়ে গেল। আহমাদ মুসা এই কথাগুলো বলছিল আর বাঁধছিল জেনারেল কৃষ্ণমূর্তিকে। বাধা হয়ে গেলে উঠে দাঁড়ালো আহমাদ মুসা। তাকালো আহমাদ মুসা সাঁতরে আসা বাকি দুজনের দিকে। ওরা কুলের দিকে পালাচ্ছে। আহমাদ মুসা হাসল, বলল, তোমরা তীরেই যাও, বোটে জায়গা হবে না। আহমাদ মুসা রিভলভার পকেটে রেখে মোবাইল বের করল। কল করার জন্য মোবাইল মুখের কাছে তুলে নিল। ওপার থেকে কর্নেল সুরেন্দরের কণ্ঠ পেয়ে বলল, গুড নিউজ কর্নেল সুরেন্দর। পরিকল্পনা কাজ দিয়েছে। মহামুনি শিবনাথ সংঘমিত্র ওরফে গভর্নর বিবি মাধব একজন সঙ্গীকে নিয়ে বোটে এসেছেন সাঁতরে, তাকে বন্দী করা হয়েছে। ওপার থেকে আপনার ভয় দেখানো খুব কাজে দিয়েছে। স্যার, এটা তো ছিল আপনারই পরিকল্পনা। ধন্যবাদ স্যার। এখন কি করণীয় বলুন? গুলি করতে করতে তীর পর্যন্ত কি আমরা অ্যাডভান্স হব? ওপার থেকে বলল সিবিআই এর কর্নেল সুরেন্দর। তাতে রক্তপাত হবে মিস্টার সুরেন্দর, অনেক লোক মারা যেতে পারে। আমি অন্য চিন্তা করছি। বোটে মাইক্রোফোন আছে আর ওরা প্রায় সবাই তীরে এসে দাঁড়িয়েছে এবং দু একজন গিরিপথের এদিকের মুখ পর্যন্ত পৌঁছে গেছে। মাইক্রোফোনে আমি ওদেরকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানাতে চাই। তাদের নেতা ধরা পড়ে গেছে, তারাও ধরা পড়ার অবস্থায়। তারা আত্মসমর্পণ করবে বলে মনে করি, বলল আহমাদ মুসা। আপনি শান্তিপূর্ণ সমাধানের চিন্তা করেছেন। ধন্যবাদ স্যার। আপনার আশা ব্যর্থ হলে তারপর আমরা অপারেশন শুরু করব, কর্নেল সুরেন্দ্র বলল। মিস্টার সুরেন্দর, এখন থেকে মিনিট খানেক পর আপনি আকাশের দিকে ফাঁকা গুলি ছুড়িয়ে দিকে এগোতে থাকবেন। ইতোমধ্যে ওদেরকে আত্মসমর্পণের আহ্বান জানানো আমার শেষ হয়ে যাবে। ফাঁকা গোলাগুলি ছুড়ে ওইভাবে আপনার অগ্রসর হওয়া অব্যাহত রাখবেন যতক্ষণ না আমি মোবাইল করি। ধন্যবাদ, আহমাদ মুসা বলল। ওকে স্যার, কর্নেল সুরেন্দ্র বলল। মোবাইল পকেটে রেখে আহমাদ মুসা জেনারেল কৃষ্ণমূর্তি ওরফে ভাস্করের দিকে ঝুঁকে পড়ে বলল, তোমার পরিচয় জানা হয়নি, তুমি কে? তোমার নাম কি? জেনারেল কৃষ্ণমূর্তি এবার জবাব দিতে দেরি করল না, বলল, আমার নাম জেনারেল কৃষ্ণমূর্তি। ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক জেনারেল আমি। মহাসংঘ এর রস দ্বীপের ঘাঁটি প্রধান। ভেরি গুড। খুশি হল আহমাদ মুসা এই ভেবে যে সর্বোচ্চ নেতা এবং এখানকার স্থানীয় নেতা দুজনেই ধরা পড়েছে। এতে ওদের আত্মসমর্পণ করানো সহজ হবে। আহমাদ মুসা বোটের পজিশন ঠিকঠাক করে নিয়ে হর্নটাকে তীরের দিকে ঘুরিয়ে দিয়ে মাউথপিস মুখের সামনে ধরে উচ্চ কণ্ঠে বলতে লাগল, মহাসংঘের কর্মীবৃন্দ, আপনাদের শীর্ষ নেতা মহামুনি শিবদাস সংঘমিত্র এবং রস দ্বীপের ঘাঁটি প্রধান জেনারেল কৃষ্ণমূর্তি ধরা পড়েছেন। তারা আমাদের হাতে বন্দী। আপনারাও ঘেরাওয়ের মধ্যেই আছেন। পেছন থেকে সিবিআইয়ের সৈন্যরা আপনাদের ঘিরে ফেলেছে। সামনে লেক, পালাবার পথ নেই। অতএব আত্মসমর্পণই বুদ্ধিমানের কাজ, না হলে সবাই মারা পড়বেন। আমি আপনাদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি। চিন্তা করার জন্য
5 মিনিট সময় দিচ্ছি। রাজি হলে সবাই গিয়ে সব অস্ত্র লেক তীরের কাঠের বাক্সটার উপর রেখে হাত তুলে দাঁড়াবেন। আহমাদ মুসার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গিরিপথের উত্তর প্রান্ত থেকে বন্দুক ও মেশিনগানের গর্জন ভেসে আসতে লাগল। আহমাদ মুসা বুঝল কর্নেল সুরেন্দ্ররা ফাঁকা গুলি করতে করতে অগ্রসর হওয়া শুরু করেছে। মিনিট 3 পার হল। এরপরেই দেখা গেল মহাসংঘের অস্ত্রধারী কর্মীরা এক এক করে গিয়ে কাঠের বাক্সটার উপর অস্ত্রপাতি রেখে সার বেঁধে হাত তুলে দাঁড়ালো। আহমাদ মুসা গুনে দেখল ওরা 10 জন। আহমাদ মুসা জেনারেল কৃষ্ণমূর্তিকে লক্ষ্য করে বলল, জেনারেল, তোমরা মোট কজন এসেছ? আমাদের সহ মোট 12 জন, বলল জেনারেল কৃষ্ণমূর্তি। ধন্যবাদ জেনারেল, বলে আহমাদ মুসা পকেট থেকে মোবাইল বের করল, কল করল কর্নেল সুরেন্দ্রর নম্বরে। ওপার থেকে কর্নেল সুরেন্দ্রর কণ্ঠ পেতে আহমাদ মুসা বলে উঠল, কর্নেল সুরেন্দ্র, ওরা আত্মসমর্পণে রাজি হয়েছে। ওরা নির্দিষ্ট করে দেয়া জায়গায় অস্ত্র জমা দিয়ে এসে সবাই হাত তুলে দাঁড়িয়েছে। এবার দ্রুত আপনারা চলে আসুন। ধন্যবাদ স্যার, আপনার প্ল্যান কামিয়াব হয়েছে, আমরা আসছি। আত্মসমর্পণকারী 10 জনকে সিবিআই জওয়ানরা পিছমোড়া করে বাঁধছিল। আহমাদ মুসা 2 বোট তীরে এনে নোঙ্গর করল। বোট তীরে ভিড়তে কর্নেল সুরেন্দ্র বোটে উঠল। বলল আহমাদ মুসাকে লক্ষ্য করে, স্যার, মিস্টার বিভেন, আমি ওদের বিশেষ করে গভর্নর স্যারের একটা ফটো নিতে চাই, তিনি যে অবস্থায় গ্রেফতার হয়েছেন সে অবস্থায়। হ্যাঁ, সেটা তো আপনার একটা আইনি প্রয়োজন, বলল আহমাদ মুসা। ইয়েস মিস্টার বিভান স্যার, বলে কর্নেল সুরেন্দ্র তীরে দাঁড়ানো ক্যামেরাধারী একজনকে লক্ষ্য করে বলল, তোমার ওদিকের ফটো নেওয়া শেষ তো, এখন বোটে এসো, এদের ফটো নিতে হবে। নির্দেশ পেয়ে লোকটি বোটে উঠে এলো। গভর্নর বিবি মাধব জেনারেল কৃষ্ণমূর্তিকে উদ্দেশ্য করে বলল, এক্সিলেন্সি, মিস্টার গভর্নর এবং জেনারেল স্যার, আমার দায়িত্বের অংশ হিসাবে আমি আপনাদের ফটো নেব। ফটোগ্রাফার ক্যামেরা তাক করল গভর্নরের দিকে। দাঁড়াও কর্নেল সুরেন্দ্র, তো চিৎকার করে কথা বলতে যাচ্ছিল বিবি মাধব। কর্নেল সুরেন্দ্র তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠল, এক্সিলেন্সি, দয়া করে আমাকে সরকারি কাজে বাধা দেবেন না, আপনি কথা বলুন, তাতে আমার আপত্তি নেই। কর্নেল সুরেন্দ্র যখন কথা বলছিল তখন সিবিআই ফটোগ্রাফারের ক্যামেরা একের পর এক ক্লিক করে চলছিল। আমি আন্দামানের গভর্নর, আমাকে এভাবে গ্রেফতার করতে পারো না প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার অনুমতি ছাড়া, বলল বিবি মাধব ক্ষুব্ধ কণ্ঠে। প্রমাণ পেলে আন্দামানের যে কাউকে আমি গ্রেফতার করতে পারবো, এ অথরিটি দিয়ে প্রধানমন্ত্রী আমাকে আন্দামানে পাঠিয়েছেন। তার উপর এই 10 মিনিট আগে প্রধানমন্ত্রীকে আমি সব কথা জানিয়েছি। তিনি প্রেসিডেন্টকে জানিয়ে তার অনুমতি নিয়ে আমাকে নির্দেশ দিয়েছেন আপনাকে গ্রেফতার করার জন্য। তিনি আমাকে আরও জানিয়েছেন আন্দামান হাইকোর্টের প্রধান বিচারপতিকে তাৎক্ষণিকভাবে আন্দামানের গভর্নরের দায়িত্ব দেয়া হয়েছে, কর্নেল সুরেন্দ্র বলল। কথা শোনার সঙ্গে সঙ্গে গভর্নর বিবি মাধবের মুখ মলিন হয়ে গেল। তার চোখে মুখে নামল উদ্বেগের গভীর ছায়া। বলল, কর্নেল সুরেন্দ্র, তোমার মোবাইলটা আমাকে দাও, আমি প্রেসিডেন্টের সাথে কথা বলবো। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করা হয়েছে। এ বিভেন বার্গম্যান আমেরিকান পরিচয় দিয়ে সব কল কাঠি নেড়েছে, কিন্তু বিভেন বার্গম্যানকে তো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং তোমরাও জানো না। আমি জানতাম না কথা ঠিক এক্সিলেন্সি, কিন্তু 1 মিনিট আগে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সময় তিনি আমাকে জানিয়েছেন যে বিভেন বার্গম্যান আসলে আহমাদ মুসা, বলল কর্নেল সুরেন্দ্র। জানার পরেও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তার কথা শুনেছেন? তোমরাও তাকে সহযোগিতা করছো? উচ্চ কণ্ঠে বলল বিবি মাধব, তার কণ্ঠে হতাশার সুর। এক্সিলেন্সি, আমরা তাকে সহযোগিতা করছি না, তিনিই দয়া করে আমাদের সহযোগিতা করছেন। আর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তার কথা শুনবেন কেন? আন্দামানের প্রকৃত ঘটনা জানতে পেরে তারা সঠিক পদক্ষেপ নিয়েছেন। তিনি যদি এ ব্যাপারে কোনো সহযোগিতা করে থাকেন সেটা তার শুভেচ্ছা। কর্নেল সুরেন্দ্র বলল, তুমি ঠিক বলছো না, সে তার সম্প্রদায় মুসলমানদের স্বার্থে সবকিছু করেছে। আর বিবি মাধব কথা শেষ করতে পারল না, মাঝপথেই থেমে যেতে হলো। কর্নেল সুরেন্দ্র বিবি মাধবের কথার মাঝখানেই বলে উঠল, ব্যাপারটাকে ওইভাবে না দেখে বলুন যে একদল মজলুম মানুষের স্বার্থে তিনি কাজ করছেন। তার মানে তুমি বলতে চাচ্ছ আমরা জালেম? ক্রুদ্ধ কণ্ঠে বলল বিবি মাধব। আমি কিছুই বলছি না এক্সিলেন্সি, সে কথা আইন বলবে, বিচার বলবে, কর্নেল সুরেন্দ্র বলল।
বিচার কি বলবে? আমরা জাতির স্বার্থে কাজ করছি, ব্যক্তি স্বার্থে কিছু করিনি আমরা। কর্নেল সুরেন্দ্রের ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল। বলল, এক্সিলেন্সি, আপনারা আমাদের অগ্রজ। একটা কথা বলি, একজনের সর্বনাশ করে আরেকজনের পৌষ মাস আনা ভালো কাজ নয়। সব আইনেই এটা অপরাধ। কথা শেষ করে কর্নেল সুরেন্দ্র আহমাদ মুসার দিকে চেয়ে বলল, চলুন স্যার, আহমাদ শাহ আলমগীরকে বাক্স থেকে উদ্ধার করতে হবে। আহমাদ মুসা মনে মনে আহমাদ শাহ আলমগীরের কথা ভেবে অধীর হয়ে উঠেছিল। কর্নেল সুরেন্দ্র নিজের থেকে একথা মনে করায় খুশি হল আহমাদ মুসা। দুজনে বোর্ড থেকে নেমে চলল বাক্সটার দিকে। বাক্সের পাশে দাঁড়াতেই বুকটা দুরু দুরু করে উঠল আহমাদ মুসার। কি অবস্থায় দেখবে সে আহমাদ শাহ আলমগীরকে? বাক্সের উপরের ঢাকনায় অনেকগুলো বড় বড় ফুটো। বাক্সের দুপাশে দেয়াল এবং পা ও মাথার দিকেও কয়েকটা বড় ফুটো। বুঝল আহমাদ মুসা, আহমাদ শাহ আলমগীরের বাঁচার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় এজন্যে বাক্সে ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। বাক্সটির দুপ্রান্ত প্লাস্টিক দড়ি দিয়ে বাঁধা। আহমাদ শাহ আলমগীর সংজ্ঞাহীন না সজ্ঞানে রয়েছে ভাবল আহমাদ মুসা। সে ঝুঁকে পড়ল বাক্সটির উপর। ডান হাতের মধ্যমা দিয়ে প্রথমে জোরে একটি টোকা দিল, মুহূর্তকাল থেমে একই সাথে জোরে কয়েকটি টোকা দিল। এই টোকার ধরন আহমাদ শাহ আলমগীরের কাছে পরিচিত। তাদের পরিবারে আঙ্গুল বা কলিং বেল যাই হোক, নক করার ক্ষেত্রে এই সংকেত ব্যবহার করা হয়। টোকার এই সংকেতের মাধ্যমে আহমাদ মুসা আহমাদ শাহ আলমগীরকে এই মেসেজ দিতে চাইল যে সে এখন আপন পরিবেশে শত্রুদের হাতে নয়। আহমাদ মুসা নক করার কয়েক মুহূর্ত পরে ভেতর থেকে বাক্সের ঢাকনায় ঠিক আহমাদ মুসার নিয়মেই 3 বার নক হল। অপার খুশিতে মুখ উজ্জ্বল হয়ে উঠল আহমাদ মুসার। কর্নেল সুরেন্দ্র ব্যাপারটা লক্ষ্য করে সে খুশি হয়ে আহমাদ মুসাকে বলল, গুড নিউজ স্যার, আহমাদ শাহ আলমগীর সজ্ঞানে এবং সচল অবস্থায় আছে। আপনার সংকেতের জবাব দিয়েছে সে, কিন্তু আপনার সাথে সহযোগিতা করল কেন সে? শত্রুর সংকেতে সে তো রেসপন্স করার কথা নয়। আমি তার ফ্যামিলি কোডে সংকেত দিয়েছি কর্নেল, আহমাদ মুসা বলল। ও বুঝেছি। প্রসন্ন মুখে কথাটা বলে কর্নেল সুরেন্দ্র কোমরের বেল্ট ঝুলানো খাপ থেকে ছুরি বের করে দুপ্রান্তের বাঁধন কেটে দিল। আহমাদ মুসা দুহাত দিয়ে বাক্সের উপরে ঢাকনা তুলে বন্ধনের এক প্রতীক অর্কলটাকে ছুঁড়ে ফেলে দিল। আহমাদ মুসার চোখ দুটি স্থির হল অপার প্রত্যাশিত আহমাদ শাহ আলমগীরের মুখের উপর। অনিয়ন্ত্রিত অগোছর লম্বা দাড়িগোফ এবং মাথা থেকে নেমে আসা বিশৃঙ্খল লম্বা চুলে মুখ প্রায় ঢেকে গেছে। কালোর মধ্যে মুখের সাদা দীপ্তি এবং উজ্জ্বল চোখ দেখতে পেল আহমাদ মুসা। সবাসনে থাকার মতো চিত হয়ে শুয়ে আছে। তার প্রলম্বিত হাত দুটি লম্বাভাবে দেহের উপর রাখা। আহমাদ শাহ আলমগীরের চোখ তার চারদিকে ঘুরিয়ে আহমাদ মুসার মুখের উপর স্থির হল। ধীরে ধীরে তার চোখে ফুটে উঠল 7 রাজার ধন কুড়িয়ে পাওয়ার এক আনন্দ। আর আহমাদ মুসার চোখে অবশেষে আহমাদ শাহ আলমগীরকে ফিরে পাওয়ার অশ্রুঘন এক আবেগ। শোয়া থেকে তাকে তুলে আনার জন্য আহমাদ মুসা তার দিকে হাত বাড়িয়ে দিল। আহমাদ শাহ আলমগীরের ডান হাত উঠে এলো, কাঁপছিল তার হাত। অপুষ্টিতে ফ্যাকাশে হয়ে গেছে হাতের চামড়া, হাতের আঙ্গুলগুলো অনেকটাই শিথিল। আহমাদ মুসা তাড়াতাড়ি তার হাত ধরে ফেলল। আহমাদ শাহ আলমগীরের বাম হাত উঠে এলো, আঁকড়ে ধরল আহমাদ মুসার হাত। সে তাকে টেনে তুলল, জড়িয়ে ধরল। আহমাদ শাহ আলমগীরও আহমাদ মুসাকে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি ঠিক আছো আহমাদ শাহ আলমগীর? নরম কণ্ঠে জিজ্ঞাসা করল আহমাদ মুসা। আমার সব দুঃখ, সব বেদনা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আমি আহমাদ মুসাকে জড়িয়ে ধরতে পেরেছি। তিনি আমাকে উদ্ধার করতে এসেছেন, উদ্ধার করেছেন। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল আহমাদ শাহ আলমগীর। তার শেষ কথাগুলো কান্নায় ভেঙে পড়ল। আহমাদ মুসা নরমভাবে আহমাদ শাহ আলমগীরকে পিঠ চাপড়ে সান্ত্বনা দিল। বলল, আমি আহমাদ মুসা, তুমি কি করে জানলে? আপনি বিভেন বার্ডম্যান ওরফে আহমাদ মুসা। আপনার সব কথাই ওরা গল্প করতো এবং বলতো। আহমাদ মুসা আমাদের অপূরণীয় ক্ষতি করেছে সত্য, তবে আহমাদ মুসা কেন তার বাবাও পারবে না তোকে উদ্ধার করতে, কিন্তু আমি নিশ্চিত ছিলাম। আহমাদ মুসা আহমাদ শাহ আলমগীরকে একটু উঁচু করে বাক্সের বাইরে নিয়ে এলো। বলল, তোমার কাছ থেকে অনেক কথা শোনার আছে, চলো আগে বোটে। হাঁটতে পারবে? আহমাদ শাহ আলমগীর কিছু বলার আগেই পাশ থেকে সিবিআই কর্নেল বলল আহমাদ মুসাকে, স্যার
শাহ সাহেবের বাক্সে শোয়া অবস্থায় একটা ফটো নেওয়া হয়েছে। বাক্সের পাশে দাঁড়ানো অবস্থায় একটা ছবি নিতে চাই স্যার। অবশ্যই, আপনার আইনের জন্য যা যা প্রয়োজন তা অবশ্যই করবেন বলে আহমদ মুসা আহমদ শাহ আলমগীরকে বাক্সের পাশে দাঁড়ানো অবস্থায় রেখে সরে এলো। কিন্তু আহমদ শাহ আলমগীর দাঁড়িয়ে থাকতে পারল না, টলে উঠল তার দেহ। সিবিআইয়ের ক্যামেরা ক্লিক করে উঠল। বাক্সের পাশে টলায়মান আহমদ শাহ আলমগীরের দেহটায় ক্যামেরাবন্দি হয়ে গেল। আহমদ মুসা এবং কর্নেল সুরেন্দ্র দৌড়ে গিয়ে ধরে ফেলল আহমদ শাহ আলমগীরকে। পড়ে যাওয়া থেকে বেঁচে গেল সে। স্যার, এর দেহের কাঠামোটা শুধু ঠিক আছে, দীর্ঘ নির্যাতন তার দেহের আর কিছু বাকি রাখেনি। দেখুন, 2 হাতের কবজি ক্ষতবিক্ষত, মনে হয় ভেতরে ঘা এখনও কাঁচা আছে। বাহুতেও দেখুন অনেক কালচে দাগ। কাপড়ের নিচে দেহের অবস্থা যে কি ঈশ্বর জানেন, বলল সুরেন্দ্র। আল্লাহর অশেষ প্রশংসা কর্নেল, তাদের এত সব নির্যাতন ব্যর্থ হয়েছে। নির্যাতনের ভয়াবহ শক্তিকে পরাজিত করতে পেরেছে আহমদ শাহ আলমগীর। ওরা যা চেয়েছিল তার কাছ থেকে তা পায়নি, আহমদ মুসা বলল। কারণ সম্ভবত এই যে তার দেহের শক্তি যত কমেছে, মনের শক্তি তত বেড়েছে। কথা শেষ করে কর্নেল সুরেন্দ্র বলল, স্যার চলুন, একে তাড়াতাড়ি বোটে নিয়ে যাই, কিছু খাওয়াতে হবে। আমাদের কাছে চা, জুস, শুকনো খাবার আছে। হ্যাঁ চলুন, সত্যি ওকে খাওয়ানো প্রয়োজন। কখন খেয়েছে কে জানে, আর তাকে বাঁচিয়ে রাখার প্রয়োজনের চেয়ে বেশি খাবার তাকে দেয়া হয়নি, আহমদ মুসা বলল। দুজনে দুদিক থেকে ধরে আহমদ শাহ আলমগীরকে বোটে তুলল। বোটের কেবিনে বিছানা পাতাই ছিল। আহমদ শাহ আলমগীরকে উজু করিয়ে বিছানায় শুইয়ে দিল আহমদ মুসা। একজন সৈনিককে নিয়ে প্রবেশ করল কর্নেল সুরেন্দ্র। কর্নেল সুরেন্দ্রের হাতে পানির একটি বোতল, জুসের ক্যান এবং সৈনিকের হাতে পেপার প্লেটে শুকনো খাবার ও চা। আহমদ শাহ আলমগীরকে খাবার দিয়ে কর্নেল সুরেন্দ্র আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, স্যার, ওদিকের একটা ব্যবস্থা করতে হয়। কে কিভাবে আমরা যাব ঠিক করে ফেলতে হয়। দিল্লি কি বলছে? দিল্লি থেকে সিবিআইয়ের একটা টিম পোর্ট ব্লেয়ারে আসছে। তারা গভর্নর বিবি মাধবকে দিল্লি নিয়ে যাবে, আর অন্য সব বন্দীরা এখানে থাকবে। তাদের জিজ্ঞাসাবাদ করে মহাসংঘের সব তথ্য জানতে হবে। মহাসংঘের সকল পর্যায়ের নেতাকর্মীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। নাইস। বন্দীদের নিয়ে সবাই একসাথে যেতে পারলে ভালো হয়। আমাদের 2টি বোট আছে, তৃতীয় একটি বোট ডোবানো আছে। এই বোটে আমি এসেছিলাম। 3টি হলেও একসাথে আমরা যেতে পারছি না। এই আহমদ মুসার কথার মাঝখানে কর্নেল সুরেন্দ্র বলে উঠল, সরি স্যার, মাঝখানে কথা বলার জন্যে। একসাথে আমরা যাচ্ছি না। আমার সহকারী মেজর বীরবল সৈনিকদের নিয়ে এখানে থাকছে। আমরা মাত্র 6 সৈনিক এবং বন্দীদের নিয়ে এখন পোর্ট ব্লেয়ার যাব। মেজর বীরবলরা মহাসংঘের রস দ্বীপের ঘাঁটি সার্চ করে তথ্য প্রমাণাদি যা পায় তা নিয়ে পরে পোর্ট ব্লেয়ারে যাবে। পোর্ট ব্লেয়ার থেকে পুলিশ আসার জন্যেও তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। ঘাঁটির দায়িত্ব পুলিশের হাতে ন্যস্ত করার আগে তারা যেতে পারবে না। ওকে কর্নেল, সঠিক সিদ্ধান্ত, বলল আহমদ মুসা। ধন্যবাদ স্যার। তাহলে ওদিকটা দেখি, সব ব্যবস্থা করে ফেলি, কর্নেল সুরেন্দ্র বলল। ওকে কর্নেল। কর্নেল সুরেন্দ্র উঠে কেবিন থেকে বেরিয়ে গেল। খাওয়া শেষ করেছে আহমদ শাহ আলমগীর। খাবারের অবশিষ্ট নিয়ে বেরিয়ে গেল সৈনিকটি। বেরিয়ে যেতে আহমদ শাহ আলমগীর পশ্চিম দিকে ঘুরে সিজদায় পড়ে গেল। দীর্ঘক্ষণ সিজদায় থাকল সে। সিজদা থেকে উঠে সালাম ফিরিয়ে ঘুরে বসল আহমদ মুসার দিকে। তার চোখে অশ্রু। বলল সে, আপনার আন্দামানে আগমন অকল্পনীয় এক ব্যাপার। আল্লাহর অসীম দয়া। আমার এবং আমাদের সাহায্যের জন্য আপনাকে তিনি এখানে এনেছেন। যাদের কেউ থাকে না, আল্লাহ বোধ হয় এভাবেই তাদের সাহায্য করেন। কান্না জড়ানো কণ্ঠ আহমদ শাহ আলমগীরের। অবশ্যই, বলে আহমদ মুসা পকেট থেকে মোবাইল বের করল। বলল, তোমার আম্মা শাহবানু সুষমার সাথে কথা বলো, ওরা শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে। আমার মা বোন এবং পরে সুষমাকে কিডন্যাপ করেছে আমাকে কথা বলতে বাধ্য করার অস্ত্র হিসাবে, এটা আমি ওদের কাছেই শুনেছি। আবার ওরা তাদের হাতছাড়া হয়েছে সে কথা বলেও তারা আমাকে নির্যাতন করেছে। আমি তখনই বুঝেছি আপনিই তাদের উদ্ধার করেছেন, বলল আহমদ শাহ আলমগীর। আহমদ মুসা মোবাইল কল করতে করতে বলল, ধরো তাদের যদি তোমার সামনে নিত আর তাদের নির্যাতন করত,
তাহলে কি ওদের প্রার্থিত তথ্য দিয়ে দিতে ওদেরকে? আমার বলার কিছু ছিল না। ওরা যা জানতে চায় আমি তো তা জানিই না। আহমদ শাহ আলমগীর বলল, শোনো আহমদ শাহ আলমগীর, ওই বিষয়টা কি তা জানার খুব ইচ্ছা আমারও। কোনো তথ্য বা কি তোমার কাছে আছে যা ওরা জানতে চাচ্ছিল? বলল আহমদ মুসা দ্রুত কণ্ঠে এবং আগ্রহের সাথে। জি, সেটা এক বাক্সের কথা, বলতে শুরু করল আহমদ শাহ আলমগীর। বাক্সটিতে না কি আছে? আহমদ মুসা হাত তুলে ইশারা করে থামতে বলায় থেমে গেল আহমদ শাহ আলমগীর। আহমদ মুসা মোবাইলে কল পেয়ে গিয়েছে, কথা বলতে শুরু করেছিল। আমি ভালো আছি, আহমদ শাহ আলমগীর ভালো আছে, খালাম্মাকে ডাকো, আহমদ শাহ আলমগীরের সাথে কথা বলো। আহমদ মুসা মুখ থেকে মোবাইল সরিয়ে আহমদ শাহ আলমগীরের দিকে এগিয়ে দিয়ে বলল, শাহবানুর সাথে কথা বলো, খালাম্মা আসছে, এদের সাথে কথা শেষ করো, তারপর সুষমার সাথেও লাগিয়ে দেব। আহমদ শাহ আলমগীর চোখ মুখ মুহূর্তের মধ্যে আনন্দ আবেগে উজ্জ্বল হয়ে উঠল। সে দ্রুত হাত বাড়িয়ে মোবাইল নিল। আহমদ মুসা তার হাতে মোবাইল তুলে দিয়ে বলল, তুমি কথা বলো, আমি এক্ষুনি আসছি। বলে আহমদ মুসা বোটের কেবিন থেকে বেরিয়ে এলো। সে চাইল আহমদ শাহ আলমগীর সংকোচহীন পরিবেশে প্রাণ খুলে কথা বলুক। সুষমার সাথে আহমদ শাহ আলমগীরের কথা বলার অবস্থা কেমন হবে সেটাও ভাবনায় এলো তার। কান্না ও বাঁধ ভাঙা আবেগের বন্যা নিশ্চয় দুজনের কণ্ঠই রুদ্ধ করে দেবে। এ না বলার মধ্যে তাদের সব বলা হয়ে যাবে।